বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। জুম করে বড় করে দেখলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এটা কিন্তু 8 জুন 2024-এর কর্মসংস্থান। এটি এখানে পরিষ্কার করে লেখা আছে কিন্তু। তো এই কর্মসংস্থান থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পূর্ণ করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তা দেখবো আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়ে। তা চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। প্র্যাকটিস সেটটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে এটি একটি কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। তো পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট কিন্তু 8 জুন কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্র্যাকটিস সেটটা দেখি। তো প্র্যাকটিস সেটটা শুরু করার আগে এখানে যে কলমটা লেখা আছে সেটা আমরা আগে দেখে নেব। এই কলমে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেগুলো আমরা একটু পড়ে নেব। তো চলুন সরাসরি আমরা দেখি এখানে কি লেখা আছে। তার জন্য জুম করে আমি প্র্যাকটিস সেটটা একটু বড় করে নিচ্ছি। এখানে লেখা আছে দেখুন WBPSC এক্সাম ক্লার্কশিপ পরীক্ষা। এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর, জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোহার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। প্রথমে হবে লিখিত পরীক্ষা 2টি পার্টে। লিখিত পরীক্ষায় আগস্টে হওয়ার সম্ভাবনা। তো এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনাদের জন্য আমি একটু বলে রাখি যে আগস্টে কিন্তু আপনার এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে, আর জুলাইয়ে কিন্তু আপনার যে মিসলেনিয়াস পরীক্ষা আপনারা দেবেন তার কিন্তু পরীক্ষা হবে। মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা হবে জুলাইয়ে, আর আগস্টে হবে কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রিলি পরীক্ষা। তো এই দুটি পরীক্ষা কিন্তু পরপর 2টি মাসে হবে। আপনারা যারা এই দুটো পরীক্ষায় দেবেন, দুটোই কিন্তু WBPSCর আন্ডারে দুটো পরীক্ষাই হবে। তো এই পরীক্ষা দুটো যারা দেবেন দেরি করবেন না, আর নিয়মিত আপনারা প্র্যাকটিস করুন। দেখুন আমাদের চ্যানেলে নিয়মিত আমরা একটি করে প্র্যাকটিস সেট WBPSC ক্লার্কশিপ এবং WBPSC মিসলেনিয়াস দুটোর জন্যই কিন্তু দুটো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই কিন্তু আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি আর এডুকেশন স্কুল এই চ্যানেলে। জুলাই এবং আগস্টে কিন্তু পরীক্ষা হবেই হবে। তো এবার আমরা দেখব পরের স্টেপে কী লেখা আছে। প্রথম পার্টের পরীক্ষা হবে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। কি বিষয়ে? ইংরেজি থাকবে 30 নাম্বার। এবার আমরা একটু উপরের দিকে তুলে নিই। ইংরেজিতে থাকবে 30 নাম্বার। খ অপশানে দেখুন জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং অ্যারিথমেটিক 30 নাম্বার। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আপনাকে 100 নম্বরের উত্তর করতে হবে। তার মধ্যে কিন্তু 30 থাকবে ইংরেজি, 40টা জেনারেল স্টাডিজ এবং 30টা থাকবে অঙ্ক। এবার এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, নেগেটিভ মার্কিং আছে। এইখানে কিন্তু আপনাদের একটা প্রবলেম। তাই জেনে বুঝে সব প্রশ্নের সঠিক উত্তর করবেন, নেগেটিভ মার্কিং নিয়ে আসবেন না, তাহলে জানা প্রশ্নের উত্তরও কিন্তু আপনার নাম্বার হবে না। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কাটা হবে, অর্থাৎ 4টি ভুলে 1টা নাম্বার কাটবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন কে? রাজ্য পণ্য ও পরিষেবা কর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শামীম সরকার। এই যে শামীম স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট দেখেছি। শামীম স্যারের প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় এবং এই স্যারের যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে। যে শামীম স্যার যে প্র্যাকটিস সেটটা তৈরি করেন খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আসে এবং সেগুলো কিন্তু আপনার সাজেশানমূলক প্রশ্ন। তো চলুন সরাসরি আমরা কথা না বাড়িয়ে মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা দেখব একের দাগের প্রশ্ন। তো একের দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা এখন দেখব। তো জুম করে বড় করে দেখলে দেখতে পাবো যে একের দাগের প্রশ্ন কিন্তু ইংরেজি প্রশ্ন। তো আজকের প্র্যাকটিস সেট থেকে আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করব না। ক্লার্কশিপ পরীক্ষায় ইংরেজি থাকবে 30 নাম্বার। সেই 30টা এই প্র্যাকটিস সেটে যে ইংরেজি 30টা আছে সেই 30টা কিন্তু আমরা এখন করব না। আমরা ইংরেজি যে 30টা প্রশ্ন আসে সেই 30টা প্রশ্ন আমরা আজকে করব না। আজকের প্র্যাকটিস সেট আমরা এখান থেকে শুরু করব, জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট থেকে শুরু করব। 30টার পরে 31 দাগের প্রশ্ন থেকে কিন্তু আমরা শুরু করব। তো এখানে দেখুন লেখা আছে পিএসসি ক্লার্কশিপ। তো এখানে 31 দাগ থেকে কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন শুরু। তো 31 দাগের প্রথম প্রশ্ন আছে শকাব্দ প্রচলন করেছিলেন কে? শকাব্দ প্রচলন কে করেছিলেন? বিন্দুসার, অশোক আর কনিষ্ক। তো সবাই জানেন আপনারা শকাব্দ এটা প্রচলন করেছিলেন কিন্তু কনিষ্ক। ডির দাগ হবে সঠিক উত্তর।
32 দাগের প্রশ্ন আছে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন আর ধর্মপাল। তো এখানে যে 32 দাগের প্রশ্ন আছে এর সঠিক উত্তর কী হবে? তো এই যে কৌলিন্য প্রথা এটা কিন্তু চালু করেছিলেন বল্লাল সেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। কৌলিন্য প্রথার সঙ্গে কিন্তু বল্লাল সেনের সম্পর্ক। তো 32 দাগের সঠিক উত্তর বি। 33 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর স্কন্দগুপ্ত। তো এটা কিন্তু বিক্রমাদিত্য রূপে কে পরিচিত? তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিন্তু বলা হয় বিক্রমাদিত্য, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 34 দাগের প্রশ্ন আছে কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো এটা হচ্ছে বাবর, শেরশাহ, আকবর আর শাহজাহান। তো এখানে কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো এখানে কবুলিয়ত পাট্টা প্রবর্তন করেন কিন্তু শেরশাহ। এগুলো আপনারা তো অবশ্যই জানেন না আশা করি। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে, কী প্রশ্ন আছে আমরা উপরের দিকে তুলব। 35 দাগের প্রশ্ন আছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, লর্ড বেন্টিং, ডেভিড হিয়ার আর ড্রিঙ্ক ওয়াটার বেলুন। তো এখানে কলকাতার এশিয়াটিক সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেন? তো এখানে এশিয়াটিক সোসাইটি এটা প্রতিষ্ঠা করেন কিন্তু উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সের কিন্তু এশিয়াটিক সোসাইটি, এর দাগ হবে সঠিক উত্তর। 36 দাগের প্রশ্ন আছে উলগুলান এই শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মুন্ডা অভ্যুত্থান, সান্তার অভ্যুত্থান, কোল অভ্যুত্থান আর গোর্খা অভ্যুত্থান। তো এখানে উলগুলান এই শব্দটি কিন্তু এই মুন্ডা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। 37 দাগের প্রশ্ন আছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার করা হয়েছিল দ্বৈত শাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, আংশিক স্বাধীনতা, আলাদা সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলী। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? মন্টেগু চেমসফোর্ড এটা সংস্কার করা হয়েছিল। তো 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই দ্বৈত শাসন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার করা হয়েছিল, এটা হচ্ছে দ্বৈত শাসন, এর দাগ হবে সঠিক উত্তর। মন্টেগু চেমসফোর্ড এটা সংস্কার করা হয়েছিল দ্বৈত শাসন, এর দাগ হবে সঠিক উত্তর। 38 দাগের প্রশ্ন আছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল আর উমেশচন্দ্র ব্যানার্জি। তো এখানে 38 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 39 দাগের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, লর্ড লিটন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এখানে 39 দাগের সঠিক উত্তরটা আপনার কী হবে? তো এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। ইনি কিন্তু ভারতীয় কংগ্রেসের জনক, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম, এর দাগ হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? 1937, 1927, 1935 আর 1947। সাইমন কমিশন ভারতে কবে এসেছিলেন? তো সাইমন কমিশন কিন্তু ভারতে এসেছিলেন 1927 সালে। সালটা ভালো করে মনে রাখবেন, সাইমন কমিশন 1927 সালে ভারতে এসেছিলেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 41 দাগের প্রশ্ন আছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ আর মণিপুর। তো এই লোকটাক হ্রদ এটা কিন্তু মণিপুরে অবস্থিত, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 42 দাগের প্রশ্ন আছে ডুরান্ড রেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ভারত চীন, ভারত আফগানিস্তান, ভারত ভুটান আর ভারত তিব্বত। তো এই ডুরান্ড রেখা এটা কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা নির্ধারণ করে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আফগানি ইঁদুর, আফগানি ডয়হস্যু র। তো দেখুন আফগানি ইঁদুর তার মানে আফগানিস্তান আর ইতেই ইন্ডিয়া, আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডুরান্ড রেখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আফগানি ইঁদুর এটা মনে রাখলেই আপনি ডুরান্ড রেখাটা ভারত আফগানিস্তানের মধ্যে মনে রাখতে পারবেন। 43 দাগের প্রশ্ন আছে ভারতের সর্বোচ্চ বাঁধ হীরাকুদ, ভাকুড়া, মেত্তুর আর মাইথন। তো ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকুড়া, বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকুড়া। এখন যদি
এখানে বাঁকুড়া হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। এখন বিষয় হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত তেহরি বাঁধ, যার উচ্চতা হচ্ছে 261 মিটার। এটা কিন্তু ভারতের সবচেয়ে সর্বোচ্চ দৈর্ঘ্যের বাঁধ কিন্তু এই তেহরি বাঁধ। এটা কিন্তু উত্তরাখণ্ডের তেহরি জেলায় অবস্থিত। কিন্তু এখানে যেহেতু তেহরি নেই, এখানে ভারতের সর্বোচ্চ বাঁধ, তো এখানে আমরা বাঁকুড়াটা বলতে পারি। বাঁকুড়া হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। তো এখানে যে বাঁকুড়া বাঁধ আছে, এটা কিন্তু পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্য দিয়ে গেছে। শতদ্রু নদীর উপরে কিন্তু এটা বাঁকুড়া বাঁধ অবস্থিত। তো এর কিন্তু উচ্চতা 226 মিটার। এখন এখানে যেহেতু তেহরি নেই, তাই আপনাকে দিতে হবে এই বাঁকুড়া বাঁধ। বিদ্যাক হবে সঠিক উত্তর। 45 দাগের প্রশ্ন আছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর, ট্রম্বে, কালপক্কম আর নারোরা। তো এখানে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। এর দাগ হবে সঠিক উত্তর। 45-এর এর দাগ হবে সঠিক উত্তর। 46 দাগের প্রশ্ন আছে, কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কোন বছরে স্থাপিত হয়? 18 সালে, 1818, 1821, 1819, 1823। এর আগেও কিন্তু এই প্রশ্নটা আমরা করেছি, দুবার তিনবার বিভিন্ন রকম প্র্যাকটিস সেটে এসছে। তো সেখান থেকে আমরা এই প্রশ্ন উত্তর কিন্তু কমপ্লিট করেছি। তো অবশ্যই এটা আমাদের বলা উচিত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1818 সালে কিন্তু প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি গড়ে ওঠে ঘুষুরিতে। কলকাতার কাছে ঘুষুরিতে কিন্তু এটা প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কিন্তু স্থাপিত হয় 1818 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। 47 দাগের প্রশ্ন আছে, নিচের কোন অঞ্চলটি মুক্তা আহরণের জন্য বিখ্যাত? তুতিকোরিন, কান্দালা, দিল্লি আর পুদুচেরি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। মুক্তা আহরণের জন্য বিখ্যাত হচ্ছে তুতিকোরিন। এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরিনকে কিন্তু আবার বলা হয় মুক্তার শহর। আর এই তুতিকোরিনকে কিন্তু বলা হয় লবণের রাজধানী। আর তামিলনাড়ুর সমুদ্রের প্রবেশদ্বারও কিন্তু এই তুতিকোরিনকে বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। 48 দাগের প্রশ্ন আছে, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র দিল্লি, ভোপাল, দেরাদুন আর লখনউ। তো এই বনের সঙ্গে কিন্তু দেরাদুনের একটা সম্পর্ক। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। বনের সঙ্গে দেরাদুনের সম্পর্ক, বনদে। তো বনদে মানে বন গবেষণা কেন্দ্র কিন্তু দেরাদুনে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। 49 দাগের প্রশ্ন আছে, নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে ভারতের বৈদেশিক আয় বেশি হয়? তামাক, চামড়া, ইলেকট্রনিক দ্রব্য, চা। তো এখানে 49 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু চামড়া রপ্তানি করে ভারতের বৈদেশিক আয় কিন্তু বেশি হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। 50 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত ঘটে রায়চকে, ফলতায়, কাকদ্বীপে আর হলদিয়ায়। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 50 দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ফলতায়। বিদ্যাক হবে সঠিক উত্তর। 51-এর প্রশ্ন আছে, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের স্পর্শ করেছে? 4টি, 6টি, 5টি আর 3টি। তো ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ভারতের 5টি। এটা 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই 5টি রাজ্য হলো কি কি? তো এখানে 5টি রাজ্য হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম আর বিহার। উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম আর বিহার, এই 5টি রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের সীমানায় স্পর্শ করেছে।
52 দাগের প্রশ্ন আছে, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। তো দেখুন এই উত্তল অবতলে যেয়ে কিন্তু আপনার একটা অসুবিধা হয়। উত্তল আয়না কোথায় থাকে? উত্তল আয়না থাকে কিন্তু গাড়িতে, অর্থাৎ বাস ট্রেন ট্রামে যেগুলো থাকে, বাস মোটর গাড়িতে যেগুলো থাকে সেগুলো কিন্তু উত্তল আয়না হয়। অবতল আয়না এটা কিন্তু আপনার দন্ত চিকিৎসায় অবতল আয়না ব্যবহার করা হয়। তো এখানে 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অবতল আয়না। অবতল আয়না আপনি মনে রাখবেন কি করে? দেখুন দাঁতের চিকিৎসা হয় কিন্তু নিচে, অর্থাৎ মাটিতে আপনি চেয়ার রেখে ডাক্তারবাবুরা দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু নিচে হয়। তাই আপনি ওটাকে সবসময় মনে করবেন অবতল, অবতল মানে নিচের দিকে। তো সেই ক্ষেত্রে আপনি এটুকুভাবেই মনে রাখতে পারবেন যে দন্ত চিকিৎসা হয় যেহেতু নিচেই আমরা ডাক্তার দেখে, তো সেইভাবে কিন্তু আমরা অবতল মনে রাখতে পারি। আর উত্তল যেগুলো আছে সেগুলো যেমন মিরর ভিউ আর কি, বাস মোটর গাড়িতে যেগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু উত্তল আয়না থাকে। উত্তল আয়নার কাজ হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেওয়া, আর অবতল আয়নার কাজ হলো একটা নির্দিষ্ট দিকে চালনা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর, অবতল আয়না। আর উত্তল আয়নার ক্ষেত্রেও কিন্তু সেই একই রকমভাবে মনে রাখতে পারবেন। যেমন অবতল আয়নার ক্ষেত্রে কিন্তু নিচে বোঝা যায় দাঁতের চিকিৎসা হচ্ছে, আর ঠিক উত্তল আয়না বলতে যখন মোটর গাড়ির যখন কেউ বাস ট্রেন, বাস লরি এসবগুলো চালায়, যখনই ড্রাইভাররা দেখবেন একটা পাশে যে আয়না থাকে, তো তাহলে তো ও ওপরে উঠে সে আয়নাটা দেখছে, সে কিন্তু নিচে বসে আয়নাটা দেখছে না। সেই ক্ষেত্রে কিন্তু মোটর গাড়ি, বাস, ট্রেন, ট্রামে কিন্তু এই আয়না থাকে, উত্তল আয়না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর থেকেও কিন্তু আপনি সহজে উত্তল কোনটা আর অবতল কোনটা কীভাবে মনে রাখবেন করতে পারেন। যদি আপনি উত্তল অবতল সম্পর্কে অত না বিষয় জানেন, তবে এইটুকু মনে রাখলেই কিন্তু আপনার উত্তর আপনি বার করতে পারবেন। তো দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন অবতল আয়না, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এখানে 52 দাগের পরে আছে 53 অর্থাৎ 53 দাগের প্রশ্ন, ক্যান্সারের কারণে যে জিনিসগুলো সক্রিয়তা হয় সেগুলো হচ্ছে রেগুলেটরি জিন, অঙ্কোজিন, স্ট্রাকচারাল জিন আর জাম্পিং জিন। তো 53 সঠিক উত্তর হবে কিন্তু অঙ্কোজিন। ক্যান্সারের কারণে যে জিনগুলির সক্রিয়তা হয় সেগুলো হচ্ছে অঙ্কোজিন, অর্থাৎ 53 সঠিক উত্তর হবে বিদ্যাগ, অঙ্কোজিন। আগের পেজে 53 পর্যন্ত প্রশ্ন করে এসেছি, এবার 54-এর প্রশ্ন। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন, টায়ালিন, পেপসিন আর ট্রিপসিন। তো এখানে 54-এর সঠিক উত্তর হবে কিন্তু এই পেপসিন, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎসেচক হচ্ছে পেপসিন। পেপসিন কী করে? পেপসিন হচ্ছে প্রোটন ভঙ্গক একটা উৎসেচক। পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এটা প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম হচ্ছে পেপসিন, যেটা কিন্তু পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়। 55 দাগের প্রশ্ন আছে, নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? তো প্রোটিনের অভাবে কী হয়? প্লেগরা, রিকেট, কোয়াশিয়রকর আর রেটিনাব্লাস্টোমা। তো এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন প্রোটিনের অভাবে কিন্তু কোয়াশিয়রকর হয়, অর্থাৎ বাইরের থেকে দেখলে আপনার দেহের হাড় দেখা যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই রোগটা হচ্ছে কোয়াশিয়রকর রোগ, যেটা কিন্তু প্রোটিনের অভাবে হয়। 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার সিদ্ধাগ, কোয়াশিয়রকর। 56-এর প্রশ্ন আছে, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের ওপর পড়াশুনো করা বোঝায়? তো অ্যাস্ট্রোনমি এইটা বলতে নিচের কোন বিষয়ের ওপর পড়াশুনো করা হয়? চন্দ্র, তারকা, আকাশ আর সূর্য। এর সঠিক উত্তর হবে কিন্তু তারকা, বিদ্যাগের সঠিক উত্তর। এই প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএসের প্রশ্ন, ডব্লিউবিসিএসে এই প্রশ্নটা পড়েছিল। তো অ্যাস্ট্রোনমি এটা বলতে বোঝায় যে এটা বলতে নিচের কোন বিষয়ে পড়াশোনা করা হয়, সেটা তারকা বিষয়ে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 57 দাগের প্রশ্ন, এসি কারেন্ট ডিসিতে রূপান্তরিত করে। অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্টে পরিণত করে, এটা হচ্ছে রেকটিফায়ার্ড, ডায়নামো, ট্রান্সফরমার, মোটর। তো এখানে 57-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 57-এর সঠিক উত্তর হবে কিন্তু রেকটিফায়ার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, রেকটিফায়ারের সঠিক উত্তর। 58-এর প্রশ্ন আছে, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল থেকে বরফ
রূপান্তর, এটা কখনোই কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হয় না। জল বরফ জমে, এটা রাসায়নিক পরিবর্তন হয় না। লোহার চৌম্বকীকরণ, লোহার চৌম্বকীকরণও কিন্তু আপনার রাসায়নিক পরিবর্তন হবে না, কিন্তু যদি বলতো লোহার ক্ষয়, তাহলে কিন্তু সেটা রাসায়নিক পরিবর্তন হতো। এই যে কাগজের দহন, এই কাগজের দহন কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়। আর এখানে আছে জলে চিনি দ্রবীভূত হওয়া, না এটাও হবে না। এগুলো কিন্তু একই রূপান্তরিত, অর্থাৎ এগুলো সব ভৌত পরিবর্তন। এখানে কাগজের দহন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। কাগজ যদি আপনি পোড়ান, তা বায়ুর অক্সিজেনের সহযোগিতায় সেটা পুড়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আপনার উৎপন্ন হবেই হবে। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। অর্থাৎ এইটা যখন আপনি রাসায়নিক পরিবর্তন করবেন, রাসায়নিক পরিবর্তন মানে একটা নূতন পরিবর্তনের একটা বিষয়। আপনি যখন একটা বিষয় কোনো রাসায়নিক পরিবর্তন করতে চাইছেন, তখন কিন্তু নূতন একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন হবে, তার নাম কিন্তু রাসায়নিক পরিবর্তন। আর এই জল থেকে বরফ, মানে এটা কিন্তু, এগুলো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনের কিন্তু রূপ একই থাকে, ওটা কিন্তু পাল্টায় না। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু কাগজের দহন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 59 দাগের প্রশ্ন আছে, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না? সঠিক উত্তর কি হবে? তো এখানে নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হাইড্রোব্রোমাইড। আর এটা হচ্ছে এইচএফ মানে কি? এইচএফ মানে হচ্ছে, এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে পারদের চিহ্ন কিন্তু এইচএফ। তো এইচএফ হচ্ছে কাচের সঙ্গে বিক্রিয়া করে, কাচ কাটতে কিন্তু এইচএফ লাগে, অর্থাৎ পারদ লাগে। তো এখানে কিন্তু কাচ কাটতে কি লাগে? তো এইচএফ। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 60 দাগের প্রশ্ন আছে, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় স্পাম, ফলিস, ভাইরাস আর বাগ। তো এর সঠিক উত্তর কি হবে? তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কিন্তু বলা হয় বাগ। দিদ্দাগ হবে সঠিক উত্তর, বাগ। 61 দাগের প্রশ্ন আছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার আর বাঁশি। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আলাউদ্দিন খিলজির দরবারের একজন সঙ্গীত শিল্পী ছিলেন কিন্তু আমির খসরু। এছাড়াও সুলতানি যুগের কমপক্ষে 10জন ভিন্ন রাজার রাজসভায় সদস্য ছিলেন। আমির খসরু ছিলেন কিন্তু ভারতের একজন সুফি গায়ক, কবি এবং পণ্ডিত। আমির খসরুকে কিন্তু বলা হয় ভয়েস অফ ইন্ডিয়া বা প্যারট অফ ইন্ডিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আমির খসরু কিন্তু একজন সেতারবাদক ছিলেন, সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। 62 দাগের প্রশ্ন আছে, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? মারাদোনা, পেলে, গুলিট আর বেকেনবাওয়ার। তো এখানে কিন্তু ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পেলেকে কিন্তু ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, পেলে। অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। পেলে কিন্তু ব্রাজিলের হয়ে খেলতো, অর্থাৎ ব্রাজিলের পেলে। বিদ্যাক হবে সঠিক উত্তর। 63 দাগের প্রশ্ন দেখব। 63 দাগের প্রশ্ন আছে, মালয়েশিয়া মুদ্রার নাম কি? পাউন্ড, নলট্রাম, রিঙ্গিট আর ইউরো। তো আপনারা দেখবেন কখনো কখনো মানুষ কিন্তু কাজের সন্ধানে অনেকেই কিন্তু মালয়েশিয়ায় কিন্তু গেছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই গেছে মালয়েশিয়ায়। তো যখন তারা যাবে, তার বাড়ির আশেপাশের মানুষরাও কিন্তু জানতে পারবে যে এই মালয়েশিয়ার মুদ্রা কী নাম, কারণ মোটামুটিভাবে তারা কিন্তু এসে বলে মালয়েশিয়ার 1 টাকা সমান আমাদের এখানে কত টাকা, এটা কিন্তু তারা বলে। তা মালয়েশিয়ার মুদ্রার নাম তারা কিন্তু সবসময় বলে। তো দেখবেন, আপনারা একটু খেয়াল করবেন, যারা মালয়েশিয়ার থেকে এসছে, আপনার বাড়ির আশেপাশে কেউ যদি থাকে তাহলে এর সঠিক উত্তর বলে দেবে। তো মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। সিদ্ধাক হবে সঠিক উত্তর, রিঙ্গিট কিন্তু মালয়েশিয়া মুদ্রার নাম।
64 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার? এটা আছে। তো এখানে যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 64 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সির দাগে আছে ইউএনআই, মানে ইউনিভ্যাক অন, ইউএনআই ভিএসি অন, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। 65 দাগের প্রশ্ন আছে, পৌলু কাদের ডাকনাম? মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, ফরাসি সেনাবাহিনী, জাপানের সেনাবাহিনী, ইংরেজি সেনাবাহিনী। তো ইংরেজ সেনাবাহিনী হবে না, এটার সঠিক উত্তর হবে জাপানের সেনাবাহিনী। জাপানের সেনাবাহিনীদের নাম কিন্তু হচ্ছে পৌলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাপানের সেনাবাহিনী। 65 দাগের সঠিক উত্তর হবে সির দাগ। 66 দাগের প্রশ্ন দেখব। 66 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি? রবীন্দ্রনাথ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার আর সরস্বতী পুরস্কার। এখানে কিন্তু বলছে সাহিত্যের ক্ষেত্রে। তো সাহিত্যের ক্ষেত্রে সবসময় কী পুরস্কার দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। সর্বোচ্চ পুরস্কার সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। 66 দাগের সঠিক উত্তর হচ্ছে সির দাগ। 67 দাগের প্রশ্ন আছে, সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাসেল কার্সন, ডন ব্রায়ান, জে.কে. রাউলিং আর চার্লস ডিকোস। তো এখানে 67 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সাইলেন্ট স্প্রিং এই বইটির লেখা হচ্ছে রাসেল কার্সনের, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 68 দাগের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। এই তানসেন এই সম্মানটা কোন রাজ্য দেয়? তো এখানে 68 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য সরকার কিন্তু এই তানসেন সম্মানটা দেয়। সির দাগ হবে সঠিক উত্তর। এরও পিছনে কারণ আছে। এখন 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ। তো এটা কিন্তু তানসেন সম্মান দেয় মধ্যপ্রদেশ। 69 দাগের প্রশ্ন আছে, ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? আকাশ, অগ্নি, পৃথ্বী, ত্রিশূল। তো এখানে প্রথম মিসাইল এটা হচ্ছে পৃথ্বী। সির দাগ হবে সঠিক উত্তর। ভারতের তৈরি প্রথম মিসাইল হচ্ছে পৃথ্বী। 70 দাগের প্রশ্ন আছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা উভয় বিভাগেই নোবেল পুরস্কার পেয়েছেন কে? মাদাম কুরি। এখানে দেখছি ডেভিড লি, মেরি কুরি, লিনিয়াস পাউলিং আর পিয়ার কুরি। এখানে মেরি কুরি হবে সঠিক উত্তর। বিদ্যা হবে সঠিক উত্তর। পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যায় কিন্তু একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন কে? মেরি কুরি। 70 দাগের সঠিক উত্তর হচ্ছে বি। তো এবারে আপনার 71 দাগের প্রশ্ন। তো এই ছিল কিন্তু 70 দাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন ছিল। জেনারেল স্টাডিজের এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু 30টা ইংরেজি থাকবে, 30টা অঙ্ক থাকবে আর 40টা জেনারেল স্টাডিজ থাকবে। তো এই প্র্যাকটিস সেটের প্রথম 30টা কিন্তু আপনার ইংরেজি আছে, পরের 40টা জেনারেল স্টাডিজ আছে। সেখান থেকে কিন্তু আমরা 70 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ সম্পূর্ণ করলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল একটি ভিডিও হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি মনে করেন যে চ্যানেলটা ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 71 দাগের প্রশ্ন দেখব, অঙ্কের প্রশ্ন। তো 71 দাগের যে অঙ্কের প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা আজকের ভিডিও দেখব না। 71 দাগের থেকে বাকি 30টা অর্থাৎ 100 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো অঙ্কের প্রশ্ন। এই অঙ্কের প্রশ্ন কিন্তু আমরা অন্য একটি ভিডিও দেখব। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।